আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছি। আজকে আমরা মিশন গাইটন অ্যান্ড হল এই প্রোগ্রামে সেল মেমব্রেন সম্পর্কে জানব। সেল মেমব্রেন সম্পর্কে আমরা বিস্তারিত বোঝার ট্রাই করব। তো শুরু করি আমাদের আজকের পড়াশোনা। দি সেল মেমব্রেন অলসো কল্ড প্লাজমা মেমব্রেন, মানে সেল মেমব্রেন আর একটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন, involve the cell and it's a thin pliable elastic structure only 7.5 to 10 nanometer thick। মানে আমাদের এই সেল মেমব্রেনটা খুবই পাতলা এবং ইলাস্টিক স্ট্রাকচার, যা 7.5 থেকে 10 ন্যানোমিটার পুরুত্ব হয়ে থাকে। ইট ইজ কম্পোজড অলমোস্ট এন্টায়ারলি অফ প্রোটিন অ্যান্ড লিপিড। এইটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনটা বেশিরভাগই প্রোটিন আর লিপিড দিয়ে গঠিত হয়ে থাকে। এই যে বাইলেয়ারগুলো দেখতে পাচ্ছি সমগ্র অংশটা, এইটা হচ্ছে আমাদের লিপিড অংশ এইগুলো। আর এই যেসব স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচার এইগুলো সবগুলো হচ্ছে প্রোটিন। মানে মোস্ট অফ দ্য সেল মেমব্রেন পার্ট হচ্ছে প্রোটিন অ্যান্ড লিপিড। দি অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন ইজ প্রোটিন 55%। মানে প্রোটিনের পরিমাণটা হচ্ছে এই টোটাল কম্পোজিশনের, মানে সেল মেমব্রেনের 55%, ফসফোলিপিড হচ্ছে 25%, কোলেস্টেরল হচ্ছে 13%, অ্যান্ড অন্যান্য লিপিড হচ্ছে 4%, অ্যান্ড কার্বোহাইড্রেট হচ্ছে 3%। কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম থাকে। তো আমরা চিত্রের মধ্যে এই যে চেইনগুলো দেখতে পাচ্ছি, এই যে এই চেইনগুলো হচ্ছে মূলত কার্বোহাইড্রেট। তো এই টোটাল সেল মেমব্রেন স্ট্রাকচারে আমরা প্রোটিন আর লিপিডই সবচেয়ে বেশি দেখতে পাই। আর এই যে কার্বোহাইড্রেট অংশগুলো থাকে সেগুলো খুবই কম থাকে, তাই এটার পরিমাণ খুবই কম। দি সেল মেমব্রেন লিপিড ব্যারিয়ার ইমপেডস পেনিট্রেশন বাই ওয়াটার সলুবল সাবস্টেন্স। মানে আমাদের এই সেল মেমব্রেনটা লিপিড ব্যারিয়ার হিসেবে কাজ করে, যেখানে ওয়াটার সলুবল সাবস্টেন্সগুলো প্রবেশ করতে পারে না। এখানে লিপিড সলুবল সাবস্টেন্সগুলো ইজিলি প্রবেশ করতে পারে। মানে যেই সব উপাদানগুলো লিপিডে দ্রবীভূত হতে পারে সেইগুলো খুব সহজে সেল মেমব্রেন পাস করে যেতে পারে। ইট বেসিক স্ট্রাকচার ইজ এ লিপিড বাইলেয়ার হুইচ ইজ এ থিন ডাবল লেয়ার ফিল্ম অফ lipid. Each layer only one molecular thick that is continuous over the intercell surface. Interspread in this lipid film are large globular protein. মানে সেল মেমব্রেনের অনেকটা অংশ জুড়েই আমাদের এই লিপিড লেয়ারটা থাকে, যেটা বাই লেয়ার। এইটা একটা অংশ, এইটা একটা অংশ। এইটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল, এইটা হচ্ছে টেল, এইটা হচ্ছে হেড। তো এই দুইটা লেয়ার আছে দেখে এটাকে বলা হচ্ছে বাই লেয়ার, দুইটা লেয়ার। আর এই লেয়ারের মাঝে এই প্রোটিনগুলো ডুবে থাকে বা এই প্রোটিনগুলো থাকে। তাই এই প্রোটিন আর লিপিড দিয়েই মূলত আমাদের এই সেল মেমব্রেন অংশটা গঠিত হয়। দি বেসিক লিপিড লেয়ার ইজ কম্পোজড অফ 3 মেইন টাইপ অফ লিপিড: ফসফোলিপিড, স্ফিঙ্গোলিপিড অ্যান্ড কোলেস্টেরল। মানে ফসফোলিপিড, স্ফিঙ্গোলিপিড আর কোলেস্টেরল দিয়েই মূলত এই লিপিড বাইলেয়ারটা গঠিত হয়ে থাকে। ফসফোলিপিড আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অফ দ্য সেল মেমব্রেন লিপিড। মানে সেল মেমব্রেনের মধ্যে ফসফোলিপিডটাই সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ওয়ান এন্ড অফ ইচ ফসফোলিপিড মলিকুল ইজ সলিবল ইন ওয়াটার, দ্যাট ইজ হাইড্রোফিলিক। মানে এই ফসফোলিপিডের একটা অংশ থাকে যেটা ওয়াটার সলিবল, আর সেটা হচ্ছে হাইড্রোফিলিক। দি আদার ইন দিস সলিবল অনলি ইন ফ্যাট, দ্যাট ইজ ইট ইজ হাইড্রোফোবিক। মানে আরেকটা অংশ আছে যেটা শুধু ফ্যাট সলিবল হয়ে থাকে, আর এটার নাম হচ্ছে হাইড্রোফোবিক। দি ফসফেট এন্ড অফ দ্য ফসফোলিপিড ইজ হাইড্রোফিলিক অ্যান্ড দ্য ফ্যাটি অ্যাসিড পোর্শন ইজ হাইড্রোফোবিক। সেল মেমব্রেনের এই অংশটা হচ্ছে হাইড্রোফিলিক পোর্শন, আর এই অংশটা হচ্ছে হাইড্রোফোবিক পোর্শন, আর এই অংশটা হচ্ছে হাইড্রোফিলিক পোর্শন। The hydrophobic portion of phospholipid molecule are repelled by water but are mutually attracted to one another. They have natural tendency to attach to one another in the middle of the membrane. The hydrophilic phosphate portion then constitute the two surface of the complete cell membrane in contact with intracellular water on the inside
of the membrane and extracellular water on the outside surface. মানে সেল মেমব্রেনের হাইড্রোফোবিক পোর্শনটুকু মানে মাঝখানের অংশটুকু লিপিড বাইলেয়ারের মাঝখানের অংশটুকু ওয়াটার দ্বারা রিপেলড হয়, মানে সেইখানে ওয়াটার প্রবেশ করতে পারে না, বিকর্ষণ হয়। কিন্তু এই লিপিড বাইলেয়ারের একটা আরেকটাকে আকর্ষণ করে, এই হাইড্রোফোবিক পোর্শনটুকু একটা আরেকটাকে আকর্ষণ করে এইভাবে থাকে, আর যা একটা ন্যাচারাল সিস্টেম বা ন্যাচারালি হয়ে থাকে। আর এই যে লিপিড বাইলেয়ারের হাইড্রোফিলিক পোর্শনটুকু আছে, মানে দুই প্রান্তের অংশটুকু আছে, মানে সেল মেমব্রেনের দুইটা আউটার সারফেস দ্বারা একটা আলাদা পার্টিশন হয়, যেখানে সেল মেমব্রেনের ভিতরে যদি কোনো ফ্লুইড থাকে সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর সেল মেমব্রেনের বাইরে যদি কোনো ফ্লুইড থাকে সেটাকে বলা হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। দি লিপিড লেয়ার ইন দ্য মিডল অফ দ্য মেমব্রেন ইজ ইমপারমেবল টু ইউজুয়াল ওয়াটার সলুবল সাবস্টেন্স। মানে এই অংশটা হচ্ছে মিডল লেয়ার, এই লিপিড বাইলেয়ারের এই অংশটা ওয়াটার সলুবল সাবস্টেন্সের জন্য ইমপারমিয়েবল হয়ে থাকে। আর এই ওয়াটার সলুবল সাবস্টেন্সগুলো হচ্ছে গ্লুকোজ, ইউরিয়া, এইসব। কনভার্সলি মানে ঠিক তার বিপরীতভাবে ফ্যাট সলুবল সাবস্টেন্স যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল, মানে সেল মেমব্রেনের এই মাঝখানের পোর্শনটুকু যেসব ফ্যাট সলুবল সাবস্টেন্স আছে যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল, এই জিনিসগুলো এগুলো পাস করে যেতে পারে এই মাঝখানের অংশটুকু। Sphingolipid derived from the amino alcohol sphingosine also have hydrophobic and hydrophilic groups and are present in small amount in the cell membrane, especially nerve cell. মানে নার্ভ সেলের মধ্যে এই স্পিঙ্গোলিপিডটা থাকে যেগুলোর হাইড্রোফোবিকও হতে পারে, হাইড্রোফিলিক গ্রুপও হতে পারে। কমপ্লেক্স স্পিঙ্গোলিপিড ইন সেল মেমব্রেন আর থট টু সার্ভ সেভারাল ফাংশন including protection from harmful environmental factor, signal transmission and as addition site of extracellular protein. মানে এই স্পিঙ্গোলিপিডটা সেল মেমব্রেনের যে কাজগুলো করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে এইগুলো সিগন্যাল ট্রান্সমিটের জন্য কাজ করে থাকে, সেল এডিশনের হিসেবে কাজ করে থাকে এক্সট্রাসেলুলার প্রোটিনের। দি কোলেস্টেরল মলিকুল ইন দ্য মেমব্রেন আর অলসো লিপিড বিকজ দেয়ার স্টেরয়েড নিউক্লি আর হাইলি ফ্যাট সলেবল। মানে এই সেল মেমব্রেনের যে কোলেস্টেরল অংশটুকু আছে সেইগুলো লিপিড হয়ে থাকে, লিপিডের অংশ হয়ে থাকে, বা এগুলো হাইলি ফ্যাট সলেবল। দিস মলিকুল ইন এ সেন্স আর ডিজলভড ইন দ্য বাইলেয়ার অফ দ্য মেমব্রেন। দে মেইনলি হেল্প ডিটারমাইন দ্য ডিগ্রি অফ পারমেবিলিটি অফ দ্য বাইলেয়ার টু ওয়াটার সলেবল কনস্টিটিউট অফ বডি ফ্লুইড। কোলেস্টেরল কন্ট্রোল মাচ অফ দ্য ফ্লুইডিটি অফ দ্য মেমব্রেন অ্যাজ ওয়েল। মানে এই লেয়ারের মধ্যে যে ফ্লুইডিটি থাকবে, মানে এই লেয়ারগুলো এই অংশটুকু এগুলো মুভমেন্ট করতে পারে বা এগুলো মুভমেন্ট করবে, সেই মুভমেন্টটা বা ফ্লুইডিটিটা রক্ষা করে থাকে এই মূলত কোলেস্টেরল পার্ট বা কোলেস্টেরল। ইন্টিগ্রাল অ্যান্ড পেরিফেরাল সেল মেমব্রেন প্রোটিন। These membrane protein are mainly glycoprotein. There are two types of cell membrane protein: integral protein that protrude all the way through the membrane and peripheral protein that are attached only to one surface of the membrane and do not penetrate all the way through. এইটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন লিপিড বাইলেয়ার। এই লিপিড বাইলেয়ারের মধ্যে এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারগুলো হচ্ছে প্রোটিন, যেগুলো দুইটা লেয়ারের মধ্যেই থাকবে বা লেয়ারের মাঝে থাকবে, সেইগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রাল প্রোটিন। আর কিছু কিছু প্রোটিন আছে যেগুলো এক পাশে থাকবে, মানে এই সাইড দিয়ে থাকবে। এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পেরিফেরাল প্রোটিন, মানে একটা পাশে থাকবে লিপিড বাইলেয়ারের, সেইটা হচ্ছে আমাদের পেরিফেরাল প্রোটিন। আর যেগুলো লিপিড বাইলেয়ারের মাঝে থাকবে সেগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রাল প্রোটিন। Many of the integral protein provide structural channel or pore through which water molecule and water soluble substance, especially ion, can diffuse between the extracellular fluid and intracellular fluid. মানে বেশিরভাগ এই প্রোটিন স্ট্রাকচারগুলো একটা চ্যানেল তৈরি করে থাকে বা একটা ছিদ্র তৈরি করে থাকে যার মাধ্যমে ওয়াটার সলুবল সাবস্টেন্সগুলো ইজিলি পাস করতে পারে, স্পেশালি আয়ন এই দিক দিয়ে প্রবেশ করতে পারে। মানে এক্সট্রাসেলুলার থেকে ইন্ট্রাসেলুলার মানে সেলের বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে এই ফ্লুইড বা এই আয়নগুলো বা ওয়াটার সলুবল সাবস্টেন্সগুলো যাতায়াত করতে পারে। দিস প্রোটিন চ্যানেল অলসো হ্যাভ সিলেক্টিভ
properties that allow preferential diffusion of some substance over others. মানে এই প্রোটিন যে চ্যানেলটা থাকবে সেই প্রোটিনটা অবশ্যই সবাইকে অ্যালাউ করবে না, সব মৌলগুলোকে অ্যালাউ করবে না, এগুলো সিলেক্টিভ প্রপার্টি থাকে। Other integral protein act as carrier protein for transporting substance that otherwise could not penetrate the lipid bilayer. মানে আরও কিছু প্রোটিন থাকে যেগুলো হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করে। Sometimes this carrier protein even transport substance in the direction opposite to their electrochemical gradient for diffusion. মানে কিছু ক্যারিয়ার প্রোটিন আছে যেগুলো ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের বিরুদ্ধে এই উপাদানগুলো ট্রান্সমিট করে থাকে, হুইচ ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। মানে এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের বিরুদ্ধে যে ট্রান্সপোর্টটা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন ক্যান অলসো সার্ভ এ রিসিপ্টর ফর ওয়াটার সলুবল chemicals such as peptide hormone that do not easily penetrate the cell membrane. মানে কিছু কিছু ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন আছে যেগুলো রিসিপ্টর হিসেবে কাজ করে, যার মাধ্যমে বিভিন্ন রকম হরমোন এগুলো ইজিলি সেল মেমব্রেন পেনিট্রেট করে যেতে পারে। Interaction of cell membrane receptor whose specific ligand that bind to receptor cause conformational change in the receptor protein. This process in turn enzymatically activate the intercellular part of the protein or induce interaction between the receptor and protein in the cytoplasm that act as second messenger, relaying the signal from the extracellular part of the receptor to the interior of the cell. In this way, integral protein spanning the cell membrane provide a mean of conveying information about the environment to the cell interior. মানে এই যে ইন্টিগ্রাল প্রোটিনগুলো রিসেপ্টর হিসেবে কাজ করলো, সেই রিসেপ্টরটা এইটার এনজাইমেটিক্যালি কনভার্সন হয়ে থাকবে, মানে এনজাইমেটিক্যালি একটু চেঞ্জ করে, যার কারণে এইসব হরমোনগুলো এই সেল মেমব্রেনের ভিতরে প্রবেশ করতে পারবে, একটা রিসেপ্টর সাইট তৈরি করে দেবে এইসব ইন্টিগ্রাল প্রোটিনগুলো, যেগুলো সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে। পেরিফেরাল প্রোটিন মলিকুল আর অফেন অ্যাটাচ টু দ্য ইন্টিগ্রাল প্রোটিন। মানে পেরিফেরাল যে প্রোটিনগুলো থাকবে সেগুলো ইন্টিগ্রাল প্রোটিনের সাথেই লেগে থাকবে। দিস পেরিফেরাল প্রোটিন ফাংশন অলমোস্ট ইন্টারলি দ্য এনজাইম অর দ্য কন্ট্রোলার অফ ট্রান্সপোর্ট অফ দ্য সাবস্টেন্স থ্রু দ্য সেল মেমব্রেন পোর্স। এই পেরিফেরাল প্রোটিনগুলো বেশিরভাগই এনজাইম হিসেবে কাজ করে, বিভিন্ন আয়ন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে হেল্প করে থাকে। মেমব্রেন কার্বোহাইড্রেট, দি সেল গ্লাইকোলিক্স। মানে এই যে সেল মেমব্রেনের উপরে এই যে কার্বোহাইড্রেটগুলো থাকে, এই কার্বোহাইড্রেট কোডটার নামই হচ্ছে glycocalyx. Membrane carbohydrate occur almost invariably in combination with protein or lipid in the form of glycoprotein or glycolipid. মানে এই কার্বোহাইড্রেটগুলো হয় প্রোটিনের সাথে যুক্ত থাকবে, তা নাহলে লিপিডের সাথে যুক্ত থাকবে। তো এই কার্বোহাইড্রেটটা যদি প্রোটিনের সাথে যুক্ত থাকে তাহলে সেটা হবে গ্লাইকোপ্রোটিন, আর যদি এই কার্বোহাইড্রেটটা লিপিডের সাথে যুক্ত থাকে সেটা হবে গ্লাইকোলিপিড। In fact, most of the integral protein are glycoprotein, মানে বেশিরভাগ এই ইন্টিগ্রাল প্রোটিনগুলো হয়ে থাকে গ্লাইকোপ্রোটিন, and about 1/10 of the membrane lipid molecule are glycolipid. মানে 10টা মেমব্রেন লিপিড থাকলে এর মধ্যে একটা হচ্ছে গ্লাইকোলিপিড, মানে ওই একটা লিপিডের সাথে কার্বোহাইড্রেট পোর্শনটুকু যুক্ত হয় বা কার্বোহাইড্রেট যুক্ত হয়। The glyco portion of this molecule almost invariably protrude to the outside of the cell, dangling outward from the cell surface. Many other carbohydrate compounds called proteoglycan, which are mainly carbohydrate substance bound to small protein core, or are loosely attached to the outer surface of the cell as well. Thus, the entire outside surface of the cell often loose carbohydrate coat called the glycocalyx. মানে এই কার্বোহাইড্রেটগুলো এই লিপিড লেয়ার এবং প্রোটিনের সাথে মানে সব জায়গায় এই কার্বোহাইড্রেটগুলো বিস্তৃত থাকে, যার ফলে একটা কোড তৈরি হয়, আর সেই কোডটার নামই হচ্ছে গ্লাইকোক্যালিক্স। The carbohydrate moieties attached to the outer surface of the cell have several important function. মানে এই কার্বোহাইড্রেটটা যে সেল মেমব্রেনের আউটার সারফেসে যুক্ত হলো, এর কিছু কাজ আছে বা এগুলো কিছু কাজ করে থাকে। Many of them have a negative electrical charge. মানে এই কার্বোহাইড্রেট অংশগুলোর বেশিরভাগই নেগেটিভ ইলেকট্রিক্যাল চার্জ থাকে, which gives most cell an overall negative surface charge that repel other negatively charged object.
মানে যেগুলো নেগেটিভ চার্জ থাকবে সেগুলোকে এইখান থেকে দূরে সরাই দিবে। মানে এই কার্বোহাইড্রেটগুলো নেগেটিভলি চার্জ থাকার কারণে আদার যে নেগেটিভ চার্জগুলো আছে সেগুলোকে সরাইয়া দিবে। The glycocalyx of some cell attached to the glycocalyx of other cell, thus attaching cell to one another. মানে কার্বোহাইড্রেটের যে গ্লাইকোক্যালিক্স অংশটুকু থাকবে সেই গ্লাইকোক্যালিক্স দিয়ে অন্য আরেকটা সেল মেমব্রেনের গ্লাইকোক্যালিক্সের সাথে যুক্ত হবে, যার মাধ্যমে একটা সেল আরেকটা সেলের সাথে যুক্ত হতে পারে। মেনি অফ দেম কার্বোহাইড্রেট অ্যাক্ট অ্যাজ রিসেপ্টর, মানে বেশিরভাগ মানে অনেকগুলো কার্বোহাইড্রেট রিসেপ্টর হিসেবে কাজ করে। সাবস্টেন্স ফর বাইন্ডিং হরমোন সাচ এজ ইনসুলিন, মানে যেইগুলো এই হরমোন বাইন্ডিংয়ের জন্য দরকার, যেরকম ইনসুলিন। কার্বোহাইড্রেট মলিকিউলস এন্টার ইনটু ইমিউনো রিঅ্যাকশন, মানে কিছু কার্বোহাইড্রেট সাবস্টেন্স আছে বা কিছু কার্বোহাইড্রেটের পদার্থ আছে যেইগুলো ইমিউনো রিঅ্যাকশনের কাজও করে থাকে। তো এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী আয়োজনে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের বাংলায় মেডিকেল শিক্ষা অর্জনের সাথেই থাকবো। ধন্যবাদ।